হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে একটা ফ্রান্সের ড্রামা এক্সপ্লেন করতে চলেছি, যেটা নাম হচ্ছে কার্টেনেগা। আর কার্টেনেগা হচ্ছে ব্রাজিলের পাশের একটা দেশ কলম্বিয়ার একটা শহর, এবং এই সিনেমার পুরো কাহিনী ওই শহরেই হয়েছে আর কি। আর এই জন্য এই সিনেমাটার নাম ওই শহরের নামে দেওয়া হয়েছে। এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি এই ফ্রেঞ্চ সিনেমাটা তোমাকে অনেক একটা ভালো মুহূর্ত দেবে। তুমি প্রতিটা মুহূর্তে এনজয় করবে। মাত্র 3 থেকে 4 জন ক্যারেক্টার এই সিনেমাতে, কিন্তু তারপরেও তুমি এতটুকু বোরিং হওয়ার সুযোগ পাবে না, আমি নিশ্চিত করি। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। বাট যদি কোনো ব্রেক থাকে এটা আমরা ভিডিওর মাঝখানে দেবো, আর তুমি ওখানে গিয়ে স্কিপ করবে। মানে ভিডিওর সামনে যে আমরা আগে ব্রেক দিতাম সেটা আর কি আমরা মাঝখানে দেবো। তবে ভিডিও স্টার্ট হওয়ার পূর্বে যদি কোনো ব্রেক থাকে সেটা তোমরা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে ডিসক্রিপশনের রসনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। এই সিনেমাতে আমরা একজন ধনী মহিলাকে দেখবো যে একটা সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে, আর এতে তার ঘাড় থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে গিয়েছে, এবং বর্তমানে সে একটা জীবন্ত লাশ হিসেবে বেঁচে রয়েছে। আর বেচারি নিজে থেকে চলতে ফিরতেও পারে না। তবে তার দেখাশোনার জন্য অনেকজন কেয়ারটেকার হায়ার করলেও কেউ 3 দিনের বেশি টিকে না। কিন্তু এরপর একদিন কেয়ারটেকার হিসেবে এখানে চাকরি করতে আসে হচ্ছে একজন মাতাল ব্যক্তি, আর তারপর গল্পটা ইন্টারেস্টিং হতে থাকে। তো চলো গল্পটা সম্পর্কে জেনে আসি। তো কাহিনীর শুরুতে আমরা লিও নামের একজনকে দেখতে পাই, যে মোটামুটি ভালোই মদের নেশায় আসক্ত। না তার কোনো চাকরি আছে, না এই পৃথিবীতে তার আপন বলে কেউ আছে। আর সে প্রাক্তন একজন আর্মি অফিসারও ছিল, আর এরই সাথে সে একসময় অনেক ট্যালেন্টেড একটা বক্সারও ছিল। তবে সে বক্সার হিসেবে সফলতা পাবার আগেই কোনো এক কারণে তাকে জেলে যেতে হয়, আর জেল থেকে যতদিনে বের হয় ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। সে মদের নেশায় আসক্ত হয়ে পড়ে এবং কোথাও আর কোনো চাকরিও খুঁজে পায় না। আর এরপর লিও যখন তার বন্ধু ফ্রেডির কাছে যায়, যে একটা আর কি বক্সিং ক্লাব চালায়, সে বলে যে তোর তো চাকরি দরকার, আমার তো একটা বান্ধবী আছে যার নাম হচ্ছে লুসিয়া, সে একটা ফ্রেঞ্চ মহিলার বাসায় কাজ করে, আর সে বলেছিল ওই মহিলার জন্য নাকি একটা শেফের দরকার। তো আমার মনে হয় তুই জব ট্রাই করতে পারবি, তার কারণ তোর রান্না তো অনেক ভালো। মানে এখানে লক্ষ্য লিও যখন আর্মিতে ছিল তখন তোর রান্না অনেক ভালো ছিল। তো যাই হোক, এরপর লিও কারিক ওই মহিলার বাড়িতে ইন্টারভিউর জন্য যায়, আর তখন লুসিয়া ওকে দেখে বলে, ও তুমি তাহলে ফ্রেডির বন্ধু, ফ্রেডি তোমাকে পাঠিয়েছে, ঠিক আছে ভেতরে ইন্টারভিউ চলছে, তোমার সিরিয়াল আসলে আমি তোমাকে জানিয়ে দেবো। তো লিও এটা শুনে অবাক হয়ে যায় যে একজন শেফ বা কুক নিয়োগের জন্য এত ইন্টারভিউ হচ্ছে। তো যাই হোক, এরপর সে বসে অপেক্ষা করতে থাকে, আর তখন ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসে, আর তাকে দেখে মনে হয় যে রিজেক্ট করা হয়েছে, মানে ইন্টারভিউতে টিকেনি। তো এরপর লুসিয়া লিওকে ভেতরে ইন্টারভিউর জন্য পাঠায়, আর ভেতরে গিয়ে লিও একজন মহিলাকে দেখতে পায় যে কেনা শুয়েছিল বিছানায়। তো লিও তাকে দেখেই বুঝতে পারে মনে হয় শুধুমাত্র শেফ নয়, আমাকে এই মহিলারও খেয়াল রাখতে হবে। আর এই হচ্ছে এই মুভির মেইন হিরোইন, যার নাম হচ্ছে সোফি। তো সোফি তাকে বলে যে আমার খেয়াল রাখাই হচ্ছে মেইন কাজ, ঠিক আছে, আর কুকিং হচ্ছে এক্সট্রা। কিন্তু লিও তো এই কাজ করতে চায় না, তবে তার উপর তার একটা কাজেরও খুব প্রয়োজন। তো এর জন্য বাধ্যতামূলক সে হ্যাঁ বলে দেয়, কারণ তার কাছে কোনো চয়েস নেই। আর সোফি তখন তাকে বলতে শুরু করে, সবাই তো প্রথমে হ্যাঁ বলে, কিন্তু 2-1 দিন পরে হঠাৎ করে তাদের জন্য কি হয়ে যায় এবং তারা এরপর আর কাজেই আসে না। আর তাই আমি তোমাকে আবারও জিজ্ঞেস করছি, তুমি কি সত্যি এই কাজ করতে আগ্রহী? আর তুমি তো লুসিয়ার ফ্রেন্ড, তাই না? আর এই জন্য আমি তোমাকে সবকিছু আগেই ক্লিয়ার বলে দিচ্ছি যে আমার কিন্তু সম্পূর্ণ খেয়াল রাখতে হবে। আর আমি সবসময় সাধারণত মহিলাদের এই কাজের জন্য হায়ার করেছিলাম, কিন্তু তুমি হচ্ছ এই কাজের জন্য প্রথম পুরুষ যাকে আমি হায়ার করার চিন্তা করছি। না জানি কেন যেন আমার মনে হচ্ছে তুমি হয়তো টিকবে। তো লিও এখানে বলে, হ্যাঁ আমি রাজি, অবশ্যই আমি জব করব। কিন্তু লিওর আসলে মদ খেতে খেতে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, যে কারণে তার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর সোফি তো এটা দেখেই বুঝতে পারে। আর এখানে একটা জিনিস উল্লেখ্য, পশ্চিমারা হয়তো ড্রিঙ্কস করে, কিন্তু যারা মদ খেয়ে মাতাল হয় তাদের সব দেশেই মাতাল হিসেবে ট্রিট করা হয়, মানে খারাপ কিছুই বলা হয় আর কি। তো যাই হোক, সোফি এটা বুঝতে পেরে বলে যে আমি কিন্তু খুব দ্রুত রেগে যাই এবং অনেক জেদি, তুমি কি সবকিছু মেনে নিয়ে আমার সাথে কাজ করতে পারবে? আর এখানে আমরা সোফির সম্পর্কে জানতে পারি সে অনেক ধন সম্পদের মালিক হয়, অনেক দেশ বিদেশ ঘুরেছে, মানে অনেক মুক্ত পাখির মতো ঘুরেছে। কিন্তু গত 3 বছর আগে একটা গাড়ির অ্যাক্সিডেন্টের কারণে সে আজকে শয্যাশায়ী। তো এই সব কথা শোনার পরে লিও তার জেলে যাওয়ার কথাটা গোপন রেখে তার সম্পর্কেও বাকি সব কথা বলে দেয়, যেমন সে আর্মিতে ছিল, তার পরিবারেতে কেউ নেই। তো এটা শুনে সোফি ওকে কাজে নিয়ে নেয়, কিন্তু লিওকে একটা শর্ত দেয়। শর্তটা হলো তার সকল কাজ যেন একদম পারফেক্ট হয়, কোনো প্রকার ভুল ত্রুটি বরদাস্ত করা হবে না। তো লিও সকল শর্ত মেনে নেয়, কিন্তু সোফির এখনো সন্দেহ রয়েছে যে লিও হয়তো বেশি দিন এখানে টিকবে না। তো যাই হোক, এখানে চাকরি কনফার্ম হওয়ার সাথে সাথে লিও কাজ শুরু না করে যায় হচ্ছে বরং রান্নাঘরে, এবং সেখানে গিয়ে একটা ওয়াইনের বোতল বের করে ড্রিঙ্কস করা শুরু করে দেয়। আর তারপর সোফি যখন ডাকে সোফির কাছে যায়, তো সোফি তখন লিওকে ছোট্ট একটা টেবিলের মতো কোনো একটা কিছু তার বুকে সেট করে দিতে বলে, আর একটা বই বের করতে বলে এবং একটা স্টিক বের করে দিতে বলে। তো লিও তো সবকিছু এনে সেট করে, কিন্তু বুঝতে পারছিল না ওই স্টিকটাকে সে কোথায় রাখবে। আর তখন সোফি বলে, স্টিকটা আমার মুখে দাও। তো লিও তাই করে, আর দেখা যায় সোফি মূলত সেই স্টিক দিয়ে বইয়ের পাতা উল্টায়। তো লিও এইসব দেখে অনেক অবাক হয়ে যায়, বাট সোফি তখন তাকে বলে, তুমি আমার মুখের দিকে তাকিয়ে না থেকে কিচেনে গিয়ে রান্না শুরু করো, রাত 8টার মধ্যে আমার ডিনার যেন রেডি থাকে। তো এরপর লিও সেখান থেকে চলে যায় কিচেনে, আর লুসিয়া তাকে শিখিয়ে দেয় যে সোফি কি খেতে পছন্দ করে, কি খায় না খায়। তবে এখানে লক্ষ্য, লুসিয়াকেও সোফির কেয়ারের জন্য রাখা হয়েছে, কিন্তু লুসিয়ার যেহেতু পরিবার রয়েছে এ কারণে সে ফুল টাইম সোফির কাছে থাকতে পারে না, আর এজন্যই সোফি লিওকে হায়ার করেছে। তো যাই হোক, লিও আসার আগে সুফিয়াই মূলত সোফির সকালে উঠিয়ে ডেইলি রুটিন ম্যানেজ করতো, তাকে গোসল করাতো, নতুন জামা পরিয়ে দিত,
দিত, সকালে নাস্তা বানিয়ে খাওয়াতো। আর তাছাড়া সোফির যে তোমার পার্সোনাল কাজ যেমন তোমার টয়লেট পায়খানা এগুলো সে করিয়ে নিত। কিন্তু যেহেতু এখন লুসিয়া নেই, এর জন্য ইমার্জেন্সি সিচুয়েশন যদি হয় সেগুলো এখন লিওকেই সামলাতে হবে, মানে টয়লেট পায়খানা আসলে লিওকেই সামলাতে হবে। তো লিও তখন লুসিয়াকে বলে, দেখো এইসব কাজ করতে আমার তো কোনো সংকোচ নেই, কিন্তু সোফি একটা মেয়ে মানুষ, ও কেমন ফিল করবে যে একটা পুরুষ মানুষ তার এইসব কাজ করে দেবে। আর এরপর দেখা যায় লিও ঠিক যেরকম মনে করেছিল যে সোফি সংকোচ ফিল করবে, কারণ এতদিন তো মহিলারাই তাকে ব্রাশ করাতো, টয়লেটে নিয়ে যেত, কিন্তু এবার একটা পুরুষ যখন সোফির টেক কেয়ার করছে তখন সোফির একটু অন্যরকম লাগে। তো এভাবে একদিন চলে যায় এবং লুসিয়া সোফির সকল রেসপন্সিবিলিটি লিওকে দিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু লিওর তো আবার সকাল উঠতে দেরি হয়, কারণ রাতে ড্রিঙ্কস করে। কিন্তু সকালে সোফি তো রুম থেকে চিল্লাতে শুরু করে, আর এই চিল্লাচিল্লি শুনে লিও ঘুম থেকে ওঠে। আর আমরা তো অলরেডি জানি যে গত রাতে মদ খেয়ে শুয়েছিল, আর এই কারণে সকালে জাগ না পায় না, অ্যালার্ম শুনতে পায় না। তো সোফি তো রেগে ওকে গালি দিতে শুরু করে যে তুমি কি এখানে কাজ করতে এসেছো নাকি ঘুমাতে এসেছো। তো লিও তখন সোফির কাছে ক্ষমা চেয়ে কিচেনে গিয়ে কফি বানিয়ে নিয়ে আসে, দাঁত ব্রাশ করায়। আর সোফি তাকে বলে, দেখো আমি সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমার কাছে কেউ একজন থাকা খুবই প্রয়োজন, এই কথাটা সব সময় মনে রেখো, ঠিক আছে? আর এরপর থেকে কিন্তু লেট করবে না। তো লিও তখন অনুতপ্ত হয় এবং সোফির অসহায়ত্ব বুঝতে পারে। আর তারপর লিও করে কি জানালা খুলে দেয়, আর এর ফলে ঠান্ডা বাতাস বইতে থাকে। আর সোফি যখন আকাশের দিকে তাকায় তখন ওর মনে হয় 3 বছর আগে এভাবেও আকাশ দেখতো। আর তারপর সোফি করে কি লিওকে একটা নাম্বার ডায়াল করতে বলে। তো লিও করে কি কল করে সোফির কানের কাছে মোবাইলটা সেট করে দেয়। আর তারপর সোফি তাকে বাইরে যেতে বলে, কিন্তু সেই নাম্বারটি অ্যাক্টিভ না থাকার কারণে সোফি রেগে ফোনকে মাথা দিয়ে ধাক্কা দিতে থাকে। তো সোফি এখানে কাকে কল করেছিল এটা আমরা সিনেমার পরবর্তী অংশে জানতে পারবো। তো যাই হোক, এরপর লুসিয়া আবার চলে আসে তার ডিউটিতে, আর লিও তাকে বলেছিল তার জন্য মদের বোতল আনার জন্য, এবং নিয়ে এসেছে লুসিয়া। আর তারপর তারা দুজনে মিলে সোফির কাপড় ধুয়ে ছাদে ছড়িয়ে দিচ্ছিল। তো লিও তখন লুসিয়াকে জিজ্ঞাসা করে সোফির এই অবস্থা কিভাবে হলো। তো এরপর লুসিয়া সোফির পুরো কাহিনী বলা শুরু করে। তো সোফি মূলত একজন ফ্রান্সের বাসিন্দা, এবং সে অনেক ধনী আর ভালোবাসতো এমন একজনকে যে কিনা আমেরিকান ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর ছিল, মানে আমেরিকা থেকে ফ্রান্সের রাষ্ট্রদূত ছিল। এবং এরপর তার বদলি হয় হচ্ছে এই কলম্বিয়াতে। আর তখন সোফি কলম্বিয়াতে এসেছিল হচ্ছে এই আমেরিকান অ্যাম্বাসেডরের সাথে দেখা করার জন্য। কিন্তু কলম্বিয়াতে নামার পরে এয়ারপোর্ট থেকে হোটেল আসার সময় সে গাড়ি দুর্ঘটনার শিকার হয়, ড্রাইভার তো স্পটেই মারা যায়। কিন্তু সবাই অবাক হয়ে যায় এটা দেখে যে এত ভয়াবহ দুর্ঘটনার পরও সোফি কিভাবে বেঁচে গেল। আর সে 3 মাস কোমায় ছিল, আর তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে যে তার পুরো শরীর প্যারালাইজড হয়ে গিয়েছে, এবং ডক্টররাও বলে দিয়েছিল যে সোফি আর কখনোই ঠিক হবে না। আর সোফি ঘুরতে অনেক ভালোবাসতো, আর যখন সে জানতে পারলো সে বিছানা থেকে আর উঠতে পারবে না তখন ভাবো সে কেমন ফিল করেছিল। সে অনেক কান্না করেছিল এবং অনেক একলা হয়ে গিয়েছিল। আর সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হচ্ছে সে আমেরিকান অ্যাম্বাসেডর তাকে এখানে দেখতেও আসেনি, সে অন্য দেশে ট্রান্সফার নিয়ে চলে গিয়েছে। তবে সোফি এখনো তাকে সবসময় কল করে, কিন্তু সবসময় নাম্বারটি ইনঅ্যাক্টিভই আসে। আর তখন লিও বুঝতে পারে যে তখন তাহলে সোফি তার লাভার নাম্বারই কল দিয়ে ডায়াল করেছিল, আর রিসিভ হয়নি বলে অনুমান করেছে। আর এই সব ঘটনা জানার পরে লিওর সোফির জন্য একটু খারাপ অনুভব হয় এবং ভাবে এই বেচারির সাথে কত কিছুই না ঘটে গিয়েছে। আর তারপর লিও জিজ্ঞাসা করে সোফির কি কোনো পরিবার নেই। তো এটার উত্তরে লুসিয়া বলে সোফিয়ার মা মারা গিয়েছে অনেক আগেই, আর বাবা বেঁচে আছে, কিন্তু সোফি যখন ছোট ছিল তখন ওর বাবা অন্য একটা মহিলার সাথে পালিয়ে গিয়েছিল ওদেরকে ছেড়ে। তবে সোফির অ্যাক্সিডেন্টের খবর শুনে সোফির বাবা সোফির সাথে অনেকবার দেখাও করতে চেয়েছে, কিন্তু সোফি মানা করে দিয়েছিল, কারণ সে তার বাবাকে অনেক ঘৃণা করে। আর তাছাড়া সোফি অনেক জেদি। তো যাই হোক, এরপর লিও আবারও লুসিয়াকে জিজ্ঞাসা করে তুমি সোফিকে কিভাবে জানলে। তো লুসিয়া তখন বলে আসলে আমিও কলম্বিয়ার নই, আমিও ফ্রান্স থেকে এসেছি। অ্যাকচুয়ালি সোফির বয়ফ্রেন্ড যখন ফ্রান্সে ছিল তখন আমি সোফিকে ইংরেজি শিখাতাম, আর এভাবেই সোফির সাথে আমার পরিচয় হয়। আর তারপর যখন আমি সোফির অ্যাক্সিডেন্ট সম্পর্কে জানতে পারি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সোফির বয়ফ্রেন্ড ওকে আজ পর্যন্ত দেখতে আসেনি, উল্টো ওকে ছেড়ে চলে গিয়েছে। আর তখন থেকে আমি ওর সাথে রয়েছি দেখাশোনা করার জন্য। আর এর বিনিময়ে সোফি আমাকে ভালো অনেক স্যালারিও দেয়, এবং সে তার ফ্রান্সের সকল ব্যাংক ব্যালেন্স প্রপার্টি দেখাশোনার জন্য অন্য একজনকে হায়ার করে রেখেছে। তবে সে ফ্রান্সে ফেরত যেতে চায় না, এই কারণেই সে চায় না তার পিতা তাকে দেখতে আসুক, বা তার পরিচিত কেউ তাকে এই অবস্থায় দেখুক, বা তার শত্রুরা তাকে এই অবস্থায় দেখুক। তো এই সব কথা শুনে লিও সোফিকে আরো গভীরভাবে বুঝতে পারে, এবং সে ডিসাইড করে সে যেভাবেই হোক সোফিকে সবসময় খুশি রাখবে। আর এভাবেই 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে 4 নম্বর দিনে লিও যখন কাজে যায় তখন লুসিয়া তো অবাক হয়ে যায়, কারণ এখানে কেউ 3 দিনের বেশি টিকে না, কিন্তু আজকে 4 দিনের দিনও চলে এসেছে। তো এখানে যখন লিওকে এই কথা জিজ্ঞাসা করা হয়, লিও তখন বলে লুসিয়া তুমি যখন আমাকে সোফির সকল বিষয়ে বলেছিলে তখনই আমি ডিসিশন নিয়েছি যতক্ষণ না পর্যন্ত সোফি আমাকে নিজে এখান থেকে বের করে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই কাজ ছাড়বো না। তো যাই হোক, এরপর লুসিয়া লিওকে মার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনে আনতে বলে। আর যখন সে ওই জিনিসগুলো কিনছিল তখন একটা মেয়ে ওর পকেট মারার চেষ্টা করলে লিও কারিকোকে ধরে ফেলে। আর দেখা যায় চোরটা ছিল হচ্ছে একটা যুবতী মেয়ে, কিন্তু ওই যুবতী মেয়েও কিন্তু ডেঞ্জারাস। সে লিওর গলায় ছুরি ধরে তাকে ছেড়ে দিতে বলে, আর লিও তাকে ছেড়ে দেয়। তারপর ওই মেয়েটি সেখান থেকে ভয় পালিয়ে যায়। আর তারপর লিও যখন ওই জিনিসগুলো কিনে ফেরত আসে তখন সে দেখে যে সোফির ফিজিওথেরাপিস্ট তাকে গান শোনাচ্ছে, এবং সোফিও তার সাথে সুর মেলাচ্ছে, এবং সোফিকে হাসতে দেখে লিও অনেক খুশি হয়ে যায়। আর তারপর সে সোফির জন্য মাছ রান্না
করে, কিন্তু সোফি তখন মাছ দেখে চিল্লায় এবং বলে আমি মাছ খাই না, লুসিয়া তোমাকে এটা বলেনি? আর লিও তখন জিজ্ঞাসা করে তুমি কেন মাছ খাও না? সোফি তখন বলে মাছে অনেক ছোট ছোট কাঁটা থাকে, একটা কাঁটাও যদি আমার গলায় আটকে যায় সেটা আমার জীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। বাট এর উত্তরে লিও বলে আমি এই মাছের ছোট ছোট সকল কাঁটা বেছে দিয়েছি, তুমি জাস্ট একবার খেয়েই দেখো। বাট সোফি তাকে বলে আমি কি খাবো না খাবো এটা ডিসিশন তুমি নেবে না আমি নেবো। বাট লিও তাকে যে কোনো ভাবে কনফিউজ করে ফেলে, মানে অনেক ছোট পোলা মানে মতো কথা বলে। তো প্রথম বাইট খাওয়ার পরই সোফির এত ভালো টেস্ট লাগে যে সে বলে কি হচ্ছে আরেকটু দাও। তো এভাবে একটু একটু করে সোফি পুরো প্লেটই খালি করে দেয়। আর তারপর লিও তাকে জিজ্ঞাসা করে তোমার কি মাছ খেতে ভালো লেগেছে? সোফি তখন বলে হ্যাঁ আমি 3 বছর পরে মাছ খেলাম। আর তারপর আমরা দেখতে পাই লিও লুসিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি কখনো সোফিয়াকে বাইরে নিয়ে গিয়েছো? কিন্তু লুসিয়া উত্তরে বলে সোফিকে বাইরে নিয়ে যাওয়া অনেক মুশকিল, কারণ তাকে অনেক সেফলি হুইল চেয়ারে বসাতে হয়, আর ওইভাবে বসাতে কমপক্ষে 2 জন ফিজিওথেরাপিস্টের দরকার পড়বে বা ডক্টরের দরকার পড়বে, এবং আরো একজন লোক লাগে সাহায্যের জন্য, আর ওর শরীর নড়াচড়া করা খুবই রিস্কি। তো যাই হোক কাজ শেষ করে লিও করে কি তার বাড়িতে গিয়ে আবার মদ খাওয়া শুরু করে। আর মদের নেশার কারণে সে ঘুমাতেও পারে না, মানে মদ খাওয়ার পরে তার জীবনে যত ডিপ্রেশন সব চলে আসে, তার কাছে মনে হয় তার জীবনে কোনো মূল্যই নেই। তো যাই হোক পরের দিন যথারীতি সে লেট করে ঘুম থেকে ওঠে, যে কারণে আজকেও তার কাজে যেতে দেরি হয়ে যায়। কিন্তু সোফি তখন ওকে রেগে গিয়ে বলে আমি জানি গত রাতেও তুমি মদের নেশায় বুঝছিলে না, এজন্যই তোমার দেরি হয়েছে, এরপর আর একবার তোমাকে লেট করলে আমি কিন্তু কাজ থেকে তোমাকে বের করে দেবো, যাও রান্নাঘরে গিয়ে কাজ করো। তো যাই হোক 1 সপ্তাহ হয়ে গিয়েছে। তো লুসিয়া করে কি লিওকে 1 সপ্তাহের স্যালারি দিয়ে দেয়। তো লিও তখন বলে এত তাড়াতাড়ি স্যালারি দিলে? কিন্তু লুসিয়া বলে দেখো কাজটা অনেক কষ্টের, প্রথমত কাজও কষ্ট, তারপর আবার মালকিনও খুব করা, তো প্রতি সপ্তাহে যদি তোমাকে আমি স্যালারি দিই টাকা দিই তাহলে তোমার কাজ করার ইচ্ছা থাকবে আর তোমার হাতেও টাকা থাকবে। আর আজকের সকালে শিফট করবো আমি, আর বিকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত তুমি কিন্তু এখানে থাকবে। তো যাই হোক লিও যখন চুপ থাকে তখন লুসিয়া তাকে জিজ্ঞাসা করে তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? লিও তখন বলে মদ খাওয়া তো আসলে আমার বদ অভ্যাস, আমি ইচ্ছা করলে এটা ছাড়তে পারছি না। লুসিয়া তখন ওকে বলে তুমি কি কখনো মদ খাওয়া ছাড়ার চেষ্টা করেছিলে? লিও তখন বলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পারি না। আর তারপর লুসিয়া করে কি একটা ট্যাবলেট পানিতে মিশিয়ে ওকে খেতে দেয় এবং বলে আজকে থেকে এই ট্যাবলেট তুমি রেগুলার খাবে, যখনই তোমার মদ খাইতে মনে চাইবে, পিকনিক করতে মনে চাইবে, তখনই তুমি এটা খাবে, পরবর্তী 5-7 ঘন্টা তোমার আর এরকম কোনো কিছু মনে চাইবে না। সিরিয়াসলি অনেক কাজের একটা ওষুধ। আর এখানে লুসিয়া নিজের মুখে বলে যে সে নিজেও একসময় নেশাগ্রস্ত ছিল আর এই ট্যাবলেটের কারণে সেই অভ্যাসটা কন্ট্রোল করতে পেরেছে। তো যাই হোক এরপর লিও তার স্যালারি দিয়ে নতুন একজোড়া জুতা কিনে আর তার বন্ধু ফ্রেডির বক্সিং কোচিং সেন্টারে যায়। তো লিও এখানে ভাবে সে যদি আবারও বক্সিং এ মনোযোগ দেয় তাহলে হয়তো মদের নেশা থেকে মুক্ত হতে পারবে, মানে এখানে লিও ভাবছে সে যদি আবারও ফিজিক্যাল ট্রেনিং এ যায়, বক্সিং এ যায়, তাহলে তার ওই ফোকাসটা মদ থেকে সরে যাবে। তো ফ্রেডির কাছে যখন অনুমতি চায় তখন ফ্রেডি বলে ধুর শালা তুই এবার এত ভদ্রলোক হলি কবে, বন্ধুর কাছে আবার অনুমতি চাওয়ার কি আছে, তোর যখন ইচ্ছা চলে আসবি প্র্যাকটিস করবি। আর এরপরের দৃশ্যে দেখা যায় সোফি আর লিও টিভি দেখছিল, কিন্তু একটা সময় সোফি বোর হয়ে যায় আর তারপর সোফি লিওকে বলে তুমি আমাকে একটা বই পড়ে শোনাও। তো লিও বলে আমি তো পড়তে পারি রিডিং পড়ার মতো, কিন্তু কোনো অর্থ তো আমার মাথায় ঢুকে না। বাট তারপরেও সোফি বলে কোনো প্রবলেম নেই, তুমি যে কোনো একটা বই উঠাও এবং আমাকে পড়ে শোনাও। তো এরপর লিও করে কি ওই বই পড়তে থাকে, তবে ওর বই পড়ার স্টাইলটা সোফির অনেক ভালো লাগে, মানে অনেকটা গল্পের মতো শোনাচ্ছে। তো এই জন্য সোফি বলে যাক ভালো হয়েছে, আজকে থেকে আমার আর নিজের কষ্ট করে বই পড়ার দরকার পড়বে না, তুমি আমাকে বই পড়ে শুনিও। তো যাই এরপর তার একটা বক্সিং ম্যাচ দেখে টিভিতে, আর সোফি বলে তুমি এসব কিভাবে দেখতে পারো, আমার তো দেখেই মাথা ব্যথা করছে, এটা দেখা বন্ধ করো আর আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো। তো এরপর লিও করে কি সোফির জন্য চা বানিয়ে নিয়ে আসে, আর সোফিরও লিওর রান্না আস্তে আস্তে পছন্দ হতে শুরু করে। তো যাই এরপর রাতে লিও সোফিকে বই পড়ে শোনায় আর তাকে ঘুম পাড়িয়ে দেয়। আর সোফিও লিওর আশেপাশে থাকাতে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছে যে একদিন যদি লিওর ছুটি থাকে তার নিজের কাছে একলা মনে হয়। আর অন্যদিকে লিও রোজ ফ্রেডির বক্সিং সেন্টারে গিয়ে প্র্যাকটিস করে, আর ফ্রেডি ওর প্র্যাকটিস দেখে বলে তুমি হয়তো আবারও বক্সার হতে পারবে না, কিন্তু ভালো একজন বক্সিং কোচ হতে পারবে, আর এতে করে তোমার কিছু ভালোই উপরি ইনকাম হবে। তো লিও এতে রাজি হয়ে যায়। আর এরপর ফ্রেডি করে কি তার 2 জন স্টুডেন্টের সাথে পরিচয় করিয়ে দেয়। একজনের নাম হচ্ছে মিরান্ডা, সে অনেক ট্যালেন্টেড এবং ট্রেনিং প্রাপ্ত বক্সার। আর এখানে লক্ষ্য এখানে আন্ডারগ্রাউন্ডে লোকাল বক্সিং খেলা হয় এবং এখানে অনেকে বক্সারদের উপর বেটিং করে। আর অন্যদিকে দ্বিতীয় স্টুডেন্টের নাম হচ্ছে রিনা, যে একজন নতুন মেয়ে। তো ওই মেয়ের যখন হেলমেট খোলা হয় তখন লিও দেখে তো ওই মেয়েটাকে চিনতে পারে, এই মেয়েটাই তো লিওর পকেট মারতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে। তো এখানে আমরা জানতে পারি এই রিনা মেয়েটাও অনেক ট্যালেন্টেড বাট গরিব। তো যাই হোক ফ্রেডি তখন বলে আমরা একটা বেটিং ম্যাচ করব, যেখানে তুমি তোমার স্টুডেন্ট নিয়ে আমার স্টুডেন্টের সাথে ফাইট করাবে, আর বেট মানির অর্ধেক তোমার। আর গাইস এই সিনেমাটার এই পর্যায়ে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, তুমি চাইলে এই ব্রেকটা স্কিপ করে বা একটু টেনে মেইন ভিডিওতে যেতে পারো। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো, কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে, এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, পিএসজি এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে
এখানে ইজিলি গেম খেলে যেতে পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো যাই হোক, ফ্রেডি যাওয়ার পর মিরান্ডাকে পাঠিয়ে দেয়, আর লিও এদিকে রিনাকে ধামকি দেয়, আমি যদি ফ্রেডিকে বলে দেই তুই চুরি করার চেষ্টা করিস বা ছিনতাই করিস তাহলে কিন্তু তোকে এখান থেকে বের করে দেবে। বাট রিনা বলে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? সাহস থাকলে আমার সাথে রিং এ আসো, তোমার সাথে আমি বক্সিং খেলবো। তো এরপর ওদের বক্সিং শুরু হয়ে যায়, কিন্তু লিওর এক পাঞ্চে রিনা মাটিতে পড়ে যায়। আর লিও তখন বলে তোমার মতো দুর্বল মেয়ে কখনো বক্সার হতে পারবে না। আর এরপর সিন চেঞ্জ হলে আমরা লিওকে সোফির সাথে দেখি, আর সোফি লিওকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি আর্মিতে ছিলে তাই না? আর্মি থেকে বের হয়ে তুমি কি কি কাজ করেছিলে? তো এখানে লিও এই কথা বলে না যে সে বক্সার ছিল, সে বলে আমি ডান্সার ছিলাম। তো সোফি বলে তুমি কি ধরনের ডান্স করতে, ওয়েস্টার্ন নাকি ক্লাসিক্যাল? তো লিওর তো ডান্স সম্পর্কে কোনো ধারণাই নেই, আর এই কারণে সে ঘাবড়ে যায়। কিন্তু তখনই থেরাপিস্ট চলে আসে, আর এই কারণে টপিক চেঞ্জ হয়ে যায়, ও বেঁচে যায়। আর এর পরের দিন আমরা দেখি লিও সোফিকে বলে তুমি আর কতদিন এইভাবে বিছানায় পড়ে থাকবে? আমার উপর একটু ভরসা রাখো, আমি তোমাকে সেফলি ছাদে নিয়ে যেতে পারবো, যেখানে আমি তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ রেখেছি। বাট সোফি এখানে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমাকে হুইল চেয়ারে বসাতে 2 জন বিশেষজ্ঞ ডক্টর লাগে, এর পাশে আর একজন হেল্পার লাগে। একটা ভুল মুভমেন্টের কারণে আমি বড় ধরনের আঘাত পেতে পারি, তাতে আমার যতটুকু জানা আছে তাও থাকবে না। তো লিও তখন বলে তুমি এটা কি বলছো? তুমি যদি ছাদে এখন না যেতে পারো আমি তোমাকে সেই সারপ্রাইজটা কিভাবে দেখাবো? তো সোফি বলে আমিও তো সারপ্রাইজ অনেক পছন্দ করি, কিন্তু ভয় তো করছে। কিন্তু লিওকে সে অনেক বিশ্বাস করতো, তো লিওর কথায় রাজি হয়ে যায়, এবং লিও অনেক সাবধানতার সাথে সোফিকে ছাদে নিয়ে যায় এবং হুইল চেয়ারে বসিয়ে দেয়। এবং এর ফলে যেটা হয়, সোফি প্রায় 3 বছর পরে তার রুম থেকে বের হয়েছে, ছাদে বসেছে। তো সোফির মনে অনেক প্রশান্তি আসে, আর সে লিওকে জিজ্ঞাসা করে আচ্ছা এখন বলো তুমি কি সারপ্রাইজ দিতে চেয়েছিলে? তো লিও তখন বলে আসলে আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, না হলে তো তুমি ঘর থেকে বের হতে না। কেন, এখানকার আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য কি যথেষ্ট সারপ্রাইজ নয়? তো যাই হোক, এরপর লিও বলে চলো আমরা একটা গেম খেলি। আর এরপর লিও করে কি ছোট ছোট বোতল বের করে সোফিকে জিজ্ঞাসা করে কোন বোতলে কোন ফ্লেভারের পারফিউম রাখা রয়েছে, আর সোফি ওই গেমটা অনেক এনজয় করে। তো এরপর সিন আমরা দেখি লিও তো ফ্রেডির সাথে গিয়েছে তোমার ওই বক্সিং ক্লাবে, এবং কয়েকদিন পরে তো ওই অনুষ্ঠান হবে, মানে ফাইট, বেটিং ফাইট। তো এখানে লিও জানতে পারে রিনা কয়েকদিন ধরে ট্রেনিং আসছে না। তো ফ্রেডি জিজ্ঞাসা করে তুমি কি সম্পর্কে কিছু জানো? আর তাছাড়া ওই মেয়েটা অনেক কষ্টে দিন যাপন করছে, এই পৃথিবীতে ওর কেউ নেই, ও খুবই গরিব। আর বেঁচে থাকার জন্য যেটা করে, এখানে যেসব টুরিস্ট আসে তাদের থেকে টাকা নিয়ে সেক্স ওয়ার্ক করে, মানে বলতে পারে পতিতা আর কি। তো এটা শুনে লিওর অনেক খারাপ লাগে, আর সে ফ্রেডিকে বলে চলো এক কাজ করি, তুমি মিরান্ডাকে নাও, আমি রিনাকে নেই, তুমি মিরান্ডাকে ট্রেনিং করো, আমি রিনাকে ট্রেনিং করাই, এবং এরপর ওদের মধ্যে একটা বেটিং ম্যাচ রাখবো, যে জিতবে তাকে $5,000 দেওয়া হবে। তো এই প্রস্তাবে ফ্রেডি রাজি হয়ে যায়, কারণ সে তো নিশ্চিত ছিল সেই জিতবে। আর এরপর দৃশ্যের চেঞ্জ হয়ে আমরা দেখি সোফিকে লিও বই পড়ে শোনায়, যা সোফির অনেক ভালো লাগে, এবং সে ধীরে ধীরে লিওর শুধুমাত্র ভালো গুণগুলোই দেখতে থাকে এবং ওকে পছন্দ করতে শুরু করে। আর এরপর আমরা দেখি 3 বছর ঘরে বন্দি থাকা সোফিকে লিও বাইরে নিয়ে যায়, এবং সোফিও আবার আগের মতো নিজেকে মুক্ত পাখি মনে করে। তো লিও সোফিকে তখন বুক রিডিংস এর জায়গায় নিয়ে যায়, যেখানে মানুষেরা বই পড়ে শোনায়। আর এভাবে সোফি অনেক ভালো মুহূর্ত পায়, যেটার ভালো একটা প্রভাব লিওর উপর পড়ে, এবং সোফি আর লিওর মধ্যে অনেক ভালো একটা বন্ডিং হয়ে যায়। তো যাই হোক, তারপর সোফি লিওকে বলে আমার সমুদ্রের কিনারায় গিয়ে পানির সাথে খেলতে মন চায়, কিন্তু এগুলো আমি আর জীবনেও করতে পারবো না। তবে তারপরেও লিও করিকোকে বিচের কাছে নিয়ে যায়, আর তারপর সেফলি বাড়িতে নিয়ে আসে। আর তারপর লিও করিকি রিনার বাড়িতে যায় এবং ওকে বলে তোমাকে এখন থেকে আমি ট্রেনিং দেবো, কিন্তু তোমাকে আমার কাছে একটা কথা দিতে হবে, সেটা হচ্ছে তুমি এখন থেকে সেক্স ওয়ার্ক এবং চুরি করা বাদ দিয়ে দেবে। বাট রিনা তখন বলে আমার তো কেউ নেই, আর তাছাড়া আমার তো ঘরও নেই, নর্মালি আমি যেখানে সুযোগ পাই সেখানেই ঘুমাই, উপরন্ত টুরিস্টদের সাথে ঘুমালে একটা ভালো হোটেলেও ঘুমাতে পারি, সাথে কিছু টাকাও পাই, আর এগুলো তো আমি ইচ্ছাই করছি না। দারিদ্রতার ক্ষুধা মানুষকে সবকিছু করতে বাধ্য করে। তো এই কথা শুনে লিও ভারাক্রান্ত হয়ে যায়, আর সে রিনাকে বলে আচ্ছা আমি তোমার সকল খরচ বহন করতে রাজি রয়েছি, কিন্তু তোমার নিজেকে বক্সিং এর জন্য অনেক কঠিন পরিশ্রম করতে হবে, এবং সামনে মিরান্ডার সাথে তোমার একটা বেটিং ম্যাচ রয়েছে, তুমি যদি জিতে যাও তাহলে আমি $5,000 পাবো, যেটা প্রায় মনে করো 5.5 লাখ টাকার মতো, এবং এর অর্ধেক আমি তোমাকে দিয়ে দেবো। তো রিনা এতে রাজি হয়ে যায়, আর লিও তার ফ্রি টাইমে একটা ছোট্ট ঘরে রিনাকে ট্রেন করতে থাকে, কিন্তু ও অনেক দুর্বল থাকে। তো লিও তখন জিজ্ঞাসা করে তুমি এত দুর্বল কেন? রিনা তখন বলে গতকাল থেকে আমি কিছুই খাইনি। তো এরপর লিওকে খাবার কিনে দেয় এবং লাগাতার ট্রেন করে। আর এখানে উল্লেখ্য রিনা কিন্তু দেখতেই পাচ্ছ মর্দা টাইপের মেয়ে। আর অন্যদিকে আমরা দেখি সোফি লিওর সম্পর্কে চিন্তা করছে, আর সে লুসিয়াকে জিজ্ঞাসা করে লিও তার ফ্রি টাইমে কি করে। তো সোফির কথায় লুসিয়া বুঝতে পারে যে সোফি হয়তো লিওকে পছন্দ করা শুরু করেছে, এবং যদি লিও না আসে সোফি খাবারও খেতে চায় না, উল্টো বলে যে কোনো সমস্যা নেই, আমার এখনো ক্ষুধা লাগেনি, কাল যখন লিও আসবে তখন আমি খাবো। আর অন্যদিকে আমরা দেখি লিও আর রিনা একটা লোকাল বারে যায় পার্টিতে, যেখানে লিও ড্রিঙ্কস করে আর রিনা ডান্স করছিল। আর তখন একটা মেয়ের সাথে রিনার ঝগড়া হয়ে যায়, এবং ওই মেয়েটিকে রিনা অনেক মারে, আর এর ফলে মেয়েটির নাক থেকে ব্লাড আসে। আবার ওই মেয়েটির বয়ফ্রেন্ড ছিল অনেক ক্ষমতাশালী টাকাওয়ালা,
জ্বালা। তো মেয়েটির বয়ফ্রেন্ড করে কি তার বন্ধুদেরকে নিয়ে রিনার পিছু নেয়। তো লিও তখন রিনার হাত ধরে অনেক দূরে পালিয়ে যায়, কিন্তু অর্ধেক রাস্তায় গিয়ে রিনা করে কি এক জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু লিও সামনে যেতেই থাকে। তো তখন যে মেয়েটি মার খেয়েছে তার বয়ফ্রেন্ড এবং তার গ্যাংরা করে কি গাড়ি দিয়ে উল্টো লিওকে দৌড়ানি দিয়ে ঘিরে ফেলে। বাট তখন লিও করে কি একটা ছোট্ট বোটে ঢুকে পালায়, কিন্তু ওরা ওই বোটের ভেতরে গিয়েও লিওকে অনেক মারে এবং মাথায় গান পয়েন্ট করে জিজ্ঞাসা করে ওই মেয়েটি কোথায়। কিন্তু তখনই পেছন থেকে রিনা আসে এবং ওই ছেলেটির গলায় চাকু ধরে এবং বলে গান ফেলে দাও, না হলে ছুরি মেরে দেবো। তো ওই ছেলেটা তখন ভয় পেয়ে যায় এবং গানটা রিনার কাছে দিয়ে দেয়, আর তারপর রিনা ওদেরকে এখান থেকে চলে যেতে বলে। আর এভাবে সে লিওকে বাঁচিয়ে নেয় এবং তার বাড়িতে ফেরত আসে। কিন্তু লিও এতটা মার খেয়েছিল যে সে বেহুশ হয়ে যায়। তবে অজ্ঞান হওয়ার আগে সে রিনাকে বলেছিল তুমি অন্তত সোফির বাড়িতে গিয়ে তাকে জানিয়ে দিও আমি কয়েকদিন কাজে আসতে পারবো না। কিন্তু এইদিকে লিও কাজে না আসার কারণে সোফি অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। আর তখনই সেখানে রিনা আসে আর লুসিয়া তাকে জিজ্ঞাসা করে তুমি কে। তো রিনা বলে আমি লিওর প্রতিবেশী। আর লিও বলেছে সে কয়েকদিন কাজে আসতে পারবে না। তো এরপর লুসিয়া আরো জিজ্ঞাসা করে কেন কাজে আসতে পারবে না, কয়দিনের জন্য কাজে আসবে না নাকি একবারই আসবে না। কিন্তু রিনা কিছুই বলতে চায় না। তো লুসিয়া তখন টাকা দেয়, তখন একটু ভাব নিয়ে বলা শুরু করে দেখো আমি এত কিছু জানি না, টাকা দিয়েছো নিয়েছি, কিন্তু আমাকেও শুধুমাত্র একটা কথাই বলেছে ও কাজে আসবে না, সারা জীবনের জন্য আসবে না নাকি কয়েকদিনের জন্য আসবে না এটা আমি জানি না। আর এই কথা বলে ও চলে যায়। তো এখন লুসিয়া যদি এই কথা সোফিকে বলে যে লিও হয়তোবা আর কখনোই আসবে না, কিংবা যদি এই কথা বলে যে একটা মেয়ে এসেছিল এই তথ্য জানাতে, তাহলে সোফির মন অনেক ভেঙে যাবে যে লিওর লাইফে হয়তো অন্য কোনো মেয়ে রয়েছে। আর তাই লুসিয়া করে কি সোফিকে বলে আজকে নিও আসবে না। তো এটা শুনে সোফি অনেক উদাস হয়ে যায়, তার কোনো কিছুতে আর মন লাগে না, ভালো লাগে না, বই পড়তে গিয়ে পড়তে পারে না, কারণ সে লিওর বই পড়াতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তো লুসিয়া তখন তাকে বই পড়ে শোনালেও তাতে ওর ভালো লাগে না। তো এইভাবে 3 দিন কেটে যায় আর সোফি তখন ভাবে তার মনে লিও আর কখনোই আসবে না। আর 6 দিন পরেও যখন লিও আসে না, তখন বাধ্যতামূলক অন্য একজনকে হায়ার করার জন্য ইন্টারভিউ শুরু হয়ে যায়। তো ইন্টারভিউ দিতে আসা মেয়েটি অনেক কিছু বললো, সোফির ওই দিকে মনোযোগী নেই, ও শুধুমাত্র লিওর কথাই ভাবছিল। বাট তখনই হঠাৎ করে লিও চলে আসে, কিন্তু সোফি তো অনেক রেগেছিল এবং লিওর চেহারায় আমরা আঘাতের চিহ্ন এখনো দেখতে পাই, ঘা রয়েছে। তো এখানে লিও সোফিকে বলে আসলে ছোট একটা ফাইট হয়ে গিয়েছিল, এই জন্য আমি গত 5 দিন বিছানা থেকে উঠতেই পারিনি। কিন্তু এখানে সোফি তো লিওকে ভালোবেসে ফেলেছিল, তারও খারাপ লাগছে লিওর জন্য। কিন্তু আসলে হয়েছে কি 5 দিন জ্বরে থাকলেই তো আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, কিন্তু এই মেয়েটা 3 বছর ধরে মনে করো বিছানায় রয়েছে, তার মেজাজ কেমন হতে পারে, কেমন খারাপ লাগতে পারে। আমার বাবা এরকম 7 বছর বিছানায় পড়েছিল, আমি দেখেছি, আমার আব্বারও প্যালাস ছিল, খুব খিটখিটে মেজাজ হয়ে যায়। তো এখানে সোফিয়া করে কি লিওর জন্য ওর ভালোবাসা তো আছে, কিন্তু এটা রাগের মাধ্যমে প্রকাশ করে, বলে যে আমি তো তোমাকে রাগেও সাবধান করেছিলাম, আমাকে না বলে তুমি ছুটি নিতে পারবে না। লিও তখন বলে কেন, আমি তো খবর পাঠিয়েছিলাম যে কয়েকদিন আমি আসতে পারবো না। কিন্তু সোফি তো জেদি, সে লিওর কোনো কথাই শুনতে রাজি নয়। আবার লিও যখন আর আসবে না তখন এই কথা মনে করে লুসিয়া ও সোফিয়াকে আস্তে আস্তে বলে দিয়েছিল লিওর কথা, যেমন লিও আগে জেলে গিয়েছিল আর বর্তমানে সে একটা মেয়ে বক্সারকে ট্রেনিং দিচ্ছে। তো এইসব কথায় তো সোফিয়ারও রেগে রয়েছে যে লিও কেন তাকে মিথ্যা বলেছে যে সে একটা ডান্সার ছিল, আর আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম তুমি জানো, তুমি আমাকে মিথ্যা বলেছো, তো এই জন্য তোমাকে আর আমার দরকার নেই, তুমি এখন যেতে পারো। তো এই কথা সোফি যখন বলছিল সোফির চোখে আমরা পানি দেখতে পাই, ওর চোখে পানি চলে এসেছে। বাট লিও তখন বলে আমাকে আর একটা সুযোগ দাও, আমি আর কখনোই ভুল করব না। কিন্তু সোফি বলে আমি তোমার কাছ থেকে আর কিছুই শুনতে চাই না, তুমি চলে যাও এখন এখান থেকে। বাট লিও সোফিকে ভালোবেসে ফেলেছিল, আর তাই সোফির কথাগুলো শুনে অনেক কষ্ট পায়, সেখান থেকে চলে যায়। আর এরপর আবারও মদ খাওয়া শুরু করে। আর রিনাও এখন লিওর সাথেই থাকে, লিও রিনাকে এখনো ট্রেনিং দিতে থাকে। আর অন্যদিকে লুসিয়া সোফির জন্য যখন খাবার নিয়ে আসে, তখন লুসিয়া মনে করো যে পিনিকে ছিল, মানে নেশা করার পরে যে মুহূর্তটা সে অবস্থায় ছিল। তো সোফিয়া তোকে দেখেই বুঝতে পারে যে তুই কিছু নেশা করেছিস। তো সোফিয়া তো ওকে রাগ করে না, উল্টো বলে আচ্ছা লুসিয়া তুমি যে নেশাটা নিয়েছো ওই নেশাটা প্লিজ আমাকে দাও। কিন্তু লুসিয়া ভয় পেয়ে যায় এবং মানা করে দেয়, বলে না না তোমার মদ খাওয়া যাবে না, তাতে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে। সোফিয়া তখন বলে না তুমি আমাকে এখনই মদ এনে দাও, প্লিজ আমাকে মদ এনে দাও। বাট লুসিয়া মানা করলে সোফিয়া উল্টো ওর উপর রেগে যায়। অ্যাকচুয়ালি সোফিয়া কোনোভাবেই লিওকে ভুলতে পারছিল না, এই কষ্টটাও আর নিতে পারছিল না, আর এই কারণে সে ভুলে থাকার জন্য মদ খেতে চাচ্ছে। আর অন্যদিকে লিও সোফিকে ভুলতে পারে না, সে এত বেশি মদ খায় যে মানে নর্মাল একটা মদ খেলে তো মাতাল হবে, কিন্তু ওভার মদ খেলে যেটা হবে ওর ব্রেনই আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, ও কি করবো নিজেই জানবে না, সাবকনসিয়াস মাইন্ড ওর কন্ট্রোল নিয়ে নেবে। তো ওইরকম একটা অবস্থা হয়ে যায়। ও করে কি নেশার ঘরে এসে সোফিয়ার বাড়িতে এসে সোফিয়ার বিছানায় সোফিয়ার পাশে ঘুমিয়ে পড়ে, মানে ও এটা বলতেই পারবে না, ওটা ওর দেহ করেছে, ব্রেন করেছে। তো যখন সকালে সোফিয়ার ঘুম ভাঙে ও তো অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায় এটাকে, কিন্তু পাশে যখন লিওকে দেখে ও আরো শকড, ও এখানে কিভাবে হলো। আর এরই মধ্যে লুসিয়া যখন এখানে আসে এবং লিওকে দেখতে পায়, ওরা তো পুরো ভয় পেয়ে যায়, শকড হয়ে যায়। তো লুসিয়া তখন লিওকে যখন জাগাতে যাবে, সোফিয়া তখন মানা করে বলে না না ওকে জাগিও না, দেখি লাট সাহেবের কখন ঘুম ভাঙে। কিন্তু ওদের কথা শুনে লিওর ঘুম ভেঙে যায়। আর যখন ও দেখতে পায় ওই জায়গাতে রয়েছে, ও তো পুরো ভরকে যায়। আর সোফিয়া তখন উল্টো করে কি রাগ নিয়ে বলে তোমাকে না আমি বলেছি এখানে আসবে না, তারপরে তুমি এখানে কিভাবে আসলে, আর কোন সাহসে তুমি আমার পাশে এসে আমার বিছানায় শুলে। বাট লিও তখন সোফিকে বলে আমার আসলে অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমার এই কাজটা অনেক দরকার, আমি এরপর থেকে তোমার ভালো করে খেয়াল রাখবো, সব সময় বাইরে নিয়ে যাব, মজার মজার ডিশ বানিয়ে খাওয়াবো, মদ খাওয়া ছেড়ে দিব, আরো বেশি পাংচুয়াল হবো, ভালো ড্রেস আপ পরবো, তোমার কথা শুনবো, যে কোনো শর্ত মানতে আমি রাজি, কিন্তু আমাকে চাকরিটা দাও, আমি এই কাজটা
ফেরত চাই। কিন্তু এখানে উল্লেখ্য সোফি নিজেও চায় যে লিও যেন আবার কাজে ফেরত আসে, ওর আশেপাশে থাকে, কিন্তু মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভেতরের ইগো। তো সোফি তার ভেতরের ইগোর জন্য বলে দেয় যাও এখান থেকে চলে যাও, আর কখন এখানে আসবে না। তো এটা বলার পরে লিও তো রেগে যায় এবং উল্টো সোফিকে জোর করে কিস দিতে লাগে, কিন্তু এরপরে থেমে যায় এবং বলে ঠিক আছে আজকের পরে আমি লিও আর কোনোদিন এই বাড়িতে পা রাখবো না। কিন্তু এইবার এটা শুনে সোফি অনেক ভয় পেয়ে যায় যে লিও যদি সত্যি সত্যি আর ফেরত না আসে, আর এই কারণে সোফির চোখে পানি চলে আসে এবং বলতে থাকে আমি তো চলে যেতে বলেছি, তুমি চলে যাও না কেন, একবারে চলে যাও না কেন, বারবার শুধু শুধু এসে আমাকে কেন কষ্ট দাও, একদিকে আমার শরীরে কষ্ট আরেকদিকে তুমি আমার মনে কষ্ট দাও। মানে বুঝতেই পারছো ইনডাইরেক্টলি এখানে ভালোবাসার কথা বলা হয়ে গিয়েছে। তো এই কারণে লিও এখানে ফাইনালি সোফির মনের ফিলিংস বুঝতে পারে এবং সে বলে আমি আবার কখন বলেছি যে আমি চলে যাবো, একবারে চলে যাবো, আমি তো থাকতে চাচ্ছি, তুমি তো আমাকে চলে দিতে বলছো, প্রথমে তুমি আমাকে কাজে থেকে বের করে দিলে, আবার এখন আমি কাজে আসতে চাইলাম তুমি আমাকে চলে দিতে বলছো, তুমি কি জানো তোমার মেন প্রবলেম কি? মেন প্রবলেম হচ্ছে তোমার ইগো। আর তখন সোফি সকল সত্য কথা বলে, হ্যাঁ এটা সত্য, আমি তোমাকে অনেক মিস করেছি এবং তুমি যখন এখানে ছিলে না, না আমি খাবার খেতে পেরেছিলাম না আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছিলাম। তো এটা বলার পরে আদর করে সোফি লিওকে বকা দিয়ে বলে আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি কি না খেয়ে মরবো? তো লিও তখন খুশি হয়ে সোফিয়ার জন্য খাবার বানিয়ে আনে, আর এরপর সোফি যেখানে যেতে চায় সেখানে নিয়ে ওকে ঘোরায় এবং ওদের মধ্যে ভালোবাসা আরো বেড়ে যায়। আর লিও এখন ফুল টাইমই সোফির সাথে থাকে এবং অনেক খুশি। আর তারপর যতটুকু সময় পায় বাইরে বেরোয়, রিনাকে অনেক ভালো মতো ট্রেনিং দেয় যাতে ওর স্ট্রং ফাইটার হয়ে যায়। এবং এরপর একটা সময় দেখা যায় এর আগে লিও যেভাবে রিনাকে পাঞ্চ মেরে ফেলে দিয়েছিল, ঠিক সেভাবে রিনাও লিওকে পাঞ্চ মেরে ফেলে দিয়েছে। আর এরপরের সিনে আমরা দেখতে পাই লিও সোফিকে খাবার খাওয়াতে খাওয়াতে বলে তুমি কি জানো আমি যে মেয়েটিকে ট্রেনিং করিয়েছিলাম কালকে ওর বেট ম্যাচ, কালকে আমাকে কোচ হিসেবে ওই ম্যাচে থাকতে হবে। তো এই কথা শুনে সোফি করে কি লুসিয়াকে তার প্রিয় কালারের শার্ট কিনে দেয়, হলুদ একটা শার্ট, দেখতেই পাচ্ছ মানে কলম্বিয়ান চয়েস তো অবশ্যই আলাদা, ওরা তো ঝকমকা জিনিস বেশি পরে কলম্বিয়ানরা বা উত্তর আমেরিকানরা। তো যাই হোক শার্টটা পেয়ে লিও অনেক খুশি হয় এবং খুশি হয়ে বলে তুমি আমাকে এই শার্ট গিফট করেছে না, এই শার্ট পরে যদি আমি যাই আমার স্টুডেন্ট অবশ্যই জিতবে, এটা আমার লাকি শার্ট হবে। তো এরপর ম্যাচ শুরু হয় আর মিরান্ডা যেহেতু অনেক এক্সপিরিয়েন্সড ছিল এবং ফ্রেডি তাকে ট্রেন করেছিল, মানে অনেক পরিচিত ওরা, তো এই জন্য সবাই ওর উপর বেট করেছে। আর রিনার নতুন ফাইটার হয়, ওর উপর কেউ বেট করেনি। তো রিনা যদি যেতে তাহলে ওই বেটিং এর সকল টাকা রিনার পক্ষের লোক পেয়ে যাবে। তো যাই হোক ফাইট যখন শুরু হয় আমরা দেখতে পাই রিনা তো কন্টিনিউয়াসলি মার খাচ্ছে, আর এই খুশিতে ফ্রেডি হচ্ছে মিরান্ডাকে চিয়ার করছিল, কিন্তু লিও চুপ করে শান্ত হয়ে বসেছিল, তার বিশ্বাস ছিল রিনাই জিতবে এবং সে রিনাকে এমন একটা টেকনিক দিয়েছে প্রথমে খালি ডিফেন্ড করবি, মানে প্রতিপক্ষ প্লেয়ার তোকে আঘাত করবে তুই খালি ওটা ফেরাবি, ও আঘাত করতে করতে যখন হাঁপিয়ে যাবে তোর হচ্ছে কামব্যাক মার শুরু হবে। তো সত্যি তাই হয়, যখন মিরান্ডা হাঁপিয়ে যায় তখন রিনা করে কি এমন জোরে একটা পাঞ্চ করে মিরান্ডা পড়ে যায় এবং রিনা ম্যাচ জিতে যায়। আর যে লিও এতক্ষণ চুপ ছিল সে এখন চিয়ার করতে শুরু করে তার স্টুডেন্টের সাথে এবং বলে রিনা আমার বিশ্বাস তুই ভবিষ্যতে কলম্বিয়ান চ্যাম্পিয়ন বক্সার হবি এবং ভবিষ্যতে অনেক বড় হবি, পুরো দুনিয়া তোকে চিনবে। তো যাই হোক এরপর আমরা দেখতে পাই লিওর বন্ধু ফ্রেডি করে কি ওকে $5,000 দেয় এবং বলে তুমি অনেক ভালো ট্রেনিং দিয়েছো রিনাকে, আমার বিশ্বাস ও ভবিষ্যতে একজন চ্যাম্পিয়ন নাম করা বক্সার হবে। তো লিও এর উত্তরে বলে হ্যাঁ আমিও তাই বিশ্বাস করি, তবে এই টাকাটা আমার দরকার নেই, তুমি এই পুরো $5,000 রিনাকে দিয়ে দিও। বাট এই কথা শুনে ফ্রেডি অবাক হয়ে যায় এবং বলে তুইও তো শালা গরিব, গরিব মানুষের এত উদার হতে নেই, গরিব মানুষের সবসময় উচিত নিজেকে দান করা, টাকার তো তোরও দরকার রয়েছে। লিও তখন বলে না আমার টাকার দরকার নেই, আমার চেয়ে রিনার এই টাকাটারও বেশি দরকার, ও নতুন করে একটা জীবন শুরু করতে পারবে, বরং তুই আমাকে অন্য কোনো একটা হেল্প কর। তো ফ্রেডি তখন বলে তোর কি হেল্প লাগবে বল। লিও তখন বলে তোর গাড়িটা আমাকে দিবি একদিনের জন্য। ফ্রেডি তখন বলে এটা কেমন কথা বললি, তুই আবার এত ফর্মাল হলি কবে, বন্ধু বান্ধবের মধ্যে আবার এত ফর্মালিটি কিসের, তুই আমার গাড়ি নিয়ে যতদিন ইচ্ছা রাখ, যখন মন চাই দিস, না চলে না দিস, মানে অনেক ভালো বন্ধু আর কি ওরা। তো এরপর আমরা দেখতে পাই ফ্রেডির গাড়ি নিয়ে লিও করেছে কি সোফিয়াকে গাড়িতে বসিয়েছে এবং লং ড্রাইভে চলে যায়। আর তারপর লিও গিয়ে বিচের কাছে গাড়ি থামায় আর অনেক সাবধানে সোফিকে কোলে নিয়ে সমুদ্রের দিকে যেতে শুরু করে, কারণ তোমাদের নিশ্চয়ই মনে আছে সোফির স্বপ্ন ছিল সে সমুদ্রের পানির সাথে খেলবে। তো এই কারণে সূর্যাস্তের সময় সে সোফিকে নিয়ে সমুদ্রে নামছে যাতে সোফির মনের আশাটা পূরণ হয়। আর এখানে এই সিনেমাটির এন্ডিং হয়। তো যাই হোক আমি বিশ্বাস করি অনেকদিন পরে র্যান্ডম ভিডিও চ্যানেলে তোমরা অনেক ভালো একটা সিনেমা পেয়েছো এবং আমরা এখন থেকে চেষ্টা করব ভালো ভালো বাছাইকৃত যে সিনেমাগুলো সেগুলো র্যান্ডম ভিডিও চ্যানেলে দেওয়ার জন্য। কিন্তু হয় কি জানো, আমরা তো মূলত তোমার ট্রান্সলেটর ইউটিউবার মানে কেমন, ধরো হিন্দি একটা ভিডিওকে আমরা জাস্ট বাংলায় ট্রান্সলেট করি। তো অনেক সময় দেখা যায় হিন্দি একটা আমরা ভিডিও দেখলাম বা তোমার একটা ট্রেলার দেখলাম, ওটা দেখে আমরা করে কি মনে হয় অনেক ভালো সিনেমা, স্ক্রিপ্ট করে ফেলি। একটা স্ক্রিপ্ট করতে 300 থেকে 500 টাকা খরচ হয়, মনে করে স্ক্রিপ্ট প্রোভাইড করার জন্য কিছু আলাদা লোকই থাকে। তো যখন আমরা ওই সিনেমার থাম্বনেল দেখে স্ক্রিপ্ট করি, তারপর যখন স্ক্রিপ্টটা সে এক্সপ্লেন করতে যাব দেখা যায় সিনেমাটা তো অত ভালো না, তখন কি হয় বাধ্যতামূলক ওই সিনেমাটা দিতে হয়, তা না হলে টাকাটা মার হয়ে যায়। তো এখন থেকে আমরা কি করব, সবগুলো বাছাই করা ভালো সিনেমাগুলো এখানেই দিব, যেগুলো একটু অপেক্ষাকৃত দুর্বল স্ক্রিপ্ট দুর্বল কাহিনী সেগুলো আমরা নর্মাল কোন একটা চ্যানেলে দেব। তো যাই হোক যারা র্যান্ডম ভিডিও চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তাদের অবশ্যই একটু দায়িত্ব রয়েছে, সেটা হচ্ছে তোমরা অবশ্যই ভিডিও পছন্দ হলে একটা লাইক করবে এবং তারপর কমেন্ট করবে। এতে হয় কি ভিডিওতে লাইক করলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে ওই ভিডিওটা রিচ বেশি পায়, মানে ওই ভিডিওটা ভিউ বেশি হয় আলটিমেটলি পরে গিয়ে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।